আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অ্যাসাইনমেন্ট নং চতুর্থ 4 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর পরিস্থিতিতেও আমাদের সুস্থ সবল রেখেছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টে দেখো, এইচএসসি 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নং 4, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক থেকে তোমাদের এই 4 নম্বর অ্যাসাইনমেন্টটা করতে হবে। দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনামে আছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। এই সম্পর্কে আমরা আজ জানব। তো এখান থেকে আমরা শিখতে পারবো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের আওতা, কেন্দ্রীয় ব্যাংকের অর্থবাজার নিয়ন্ত্রণে অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা অর্থবাজারের কার্যাবলী এবং নিকাশ ঘরের গুরুত্ব। এখান থেকে আমরা ভালো মতো ব্যাখ্যা করতে পারবো কোশ্চেনটা। আমাদের প্রথমে কোশ্চেন আছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ধারণাটা প্রথমেই আসে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। তো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সম্পর্কে আমাদের জানতে হলে তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের ফিনান্স ব্যাংকিং বীমার দ্বিতীয় অধ্যায়ে এই বইটাতে যেতে হবে। এই বইটাতে দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সুস্পষ্টভাবে তোমাদের এই প্রথমেই দেওয়া আছে। অর্থাৎ ব্যাংকিং ও বীমা ক্লাসে মারুফা ম্যাডামকে প্রশ্ন করলো, বলতো দেশের এক ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান কোনটি? শিক্ষার্থীরা কেউ একক ব্যাংক, কেউ গ্রামীণ ব্যাংক। ম্যাডাম বলল, দেশের একাধিক ব্যাংক নামে কর্মসংস্থান ব্যাংক থাকতে পারে, গ্রামীণ ব্যাংক বেলা এক কথায় প্রযোজ্য। তিনি বললেন, আরেকটু ইঙ্গিত দেখতে পারো, ব্যাংকটি ব্যাংকিং জগতের নেতা, সূর্যের মতো আলো দেয় এবং রাজ ব্যাংকিং রাজ্যে এককভাবে শাসন করে। এবার শিক্ষার্থীদের অনেকে বলল, ম্যাডাম এটি কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে তোমাদের এই ধারণাটা আসবে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা সেই ব্যাংককেই বুঝাবো যে ব্যাংক দেশের সমস্ত ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা দেশের অর্থবাজার নিয়ন্ত্রণ করবে, তারপরে দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করবে, দেশের সার্বিক ব্যাংকিং পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকের মূল লক্ষ্য থাকবে দেশের সরকারি অর্থায়ন। কোশ্চেনে বলছে, দেখো এখানে কেন্দ্রীয় ব্যাংকের ধারণাটা ভালো মতো ব্যাখ্যা করবা এবং এখান থেকে 3টি উদাহরণ তোমরা ভালো মতো দিবা। অর্থাৎ এখান থেকে 3টি উদাহরণ তোমাদের ভালো মতো ব্যাখ্যা করতে হবে, তাহলে তোমরা এখান থেকে পূর্ণাঙ্গ মার্ক পাবা। তাহলে নাম্বার কোশ্চেনটা চলে গেল। তারপরে আছে কেন্দ্রীয় ব্যাংকের আওতা, এ সম্পর্কে আমরা জানব। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আওতা, এটা 2 নাম্বার কোশ্চেন। তোমরা বইয়ের
2.2 নাম্বারেতেই পাবা। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকারী নিয়ন্ত্রণকারী এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান। ব্যাংক হিসাবে বিবেচনা করা হলেও এর কার্যপ্রকৃতি এমন যে তার একদিকে দেশের নোট ও মুদ্রা ইস্যুকারী, মুদ্রামান সংরক্ষক, সরকারের ব্যাংক, অর্থবাজারের অভিভাবক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি গুরুদায়িত্ব পালন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। তাই এই ব্যাংকের আওতা ও পরিধি নিঃসন্দেহে অনেক ব্যাপক এবং বিস্তৃতি লাভ করে। এর আওতা পরিধিতে প্রথমে 1 নাম্বার আছে, দেখো, নোট ও একক নোট প্রচলনের একক অধিকার, অর্থাৎ দেশের অভ্যন্তরে নোট প্রচলনের একক অধিকার কেন্দ্রীয় ব্যাংক। যেমন বর্তমান যুগের প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলনের দায়িত্বপ্রাপ্ত। একদিকে সরকারের নোটের প্রচলনকারী, অন্যদিকে ব্যাংক নোট ইস্যুকারী ও প্রচলনকারী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটা হলো, যেমন বাংলাদেশে উদাহরণ দেই, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক আমরা যে টাকা পয়সা লেনদেন করি, এই টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে ছাপায়। এর একক দায়িত্বপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। 2 নাম্বার, মুদ্রা মান সংরক্ষণ, অর্থাৎ বিদেশি বাজারে দেশীয় মুদ্রার সম্মানজনক মান সংরক্ষণ এবং অভ্যন্তরীণ বাজারে মুদ্রা মানে স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কাজ। এজন্য দেশের অভ্যন্তরে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে বজায় রাখার জন্য এই ব্যাংক মুদ্রা মান সংরক্ষণের দায়িত্ব পালন করে। অর্থাৎ এই ব্যাংক দেশের মুদ্রা মান সংরক্ষণের দায়িত্ব পালন করে। সরকারি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে থাকে না, সরকারি ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন, সরকারের তহবিল সংরক্ষণ হিসাবে কাজ করে। এছাড়া দেশি বিদেশি সরকারের প্রতিনিধিত্ব করে, সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নাম্বার দেখো, অর্থবাজারের অভিভাবক। দেশের অর্থবাজারের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক একটি গুরুত্বপূর্ণ কার্যভুক্ত বিষয়। এই ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রণ করে, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে, পুরো অর্থনৈতিক নিয়ন্ত্রণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মুদ্রা বাজারের অভিভাবক, তাই একে অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে গণ্য করা হয়। তারপর দেখা গেছে 4 নাম্বারে আছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে নিয়ন্ত্রক। দেখো, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে নিয়ন্ত্রক 5 নাম্বারে দেখো, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক আরেকটি কার্যাওতা হলো দেশের বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নীতিমালা ও নির্দেশমালা মেনে চলে। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব খুলতে হয় এদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে খুলতে হয় আমানতের একটা বড় অংশ বাধ্যতামূলক হিসেবে রাখতে হয়। অর্থাৎ দেশের বড় একটি মুদ্রা বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। দেশীয় মুদ্রা বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক, অর্থাৎ বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রণের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, এর রিজার্ভ সংরক্ষণ, দেশের অভ্যন্তরে এর লেনদেন নিয়ন্ত্রণ এবং এ দেশের বিদেশি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা এরূপ ব্যাংকের দায়িত্বের অধীন, যা একে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রকের মর্যাদা দান করেছে। অর্থাৎ বিদেশের সাথে বৈদেশিক মুদ্রার যে লেনদেন ঘটিত হবে তা সম্পূর্ণ হবে কেন্দ্রীয় ব্যাংকের। ঋণের শেষ আশ্রয়স্থল,
দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যে হাত বাড়িয়ে এগিয়ে আসে। এটি সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে জরুরি মুহূর্তে আহ, ঋণ প্রদান করে। তাই অধ্যাপক হট্ট বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। অর্থাৎ ব্যাংকগুলো যখন অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ঋণ পায় না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে দ্বারস্থ হয় এবং এখান থেকেই তারা ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে 2 নাম্বার কোশ্চেনটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন 3 নাম্বার কেন্দ্রিক কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো কার্যাবলী আছে, এই কার্যাবলী তোমরা ছকটা দিবা, ছকটা দেওয়ার পরে শুধুমাত্র সাধারণ কার্যাবলী বর্ণনা করবে। দেখো, এখানে সুন্দর মতো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী যে আছে, দেখা গেছে যে সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। এই ছকটা দেওয়ার পরে তোমরা শুধুমাত্র সাধারণ কার্যাবলী তোমরা বর্ণনা করবা। দেখো, সাধারণ কার্যাবলী একটু দেখো। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্য সম্পাদনের বাইরে কতগুলো সাধারণ বা মৌলিক কার্য সম্পাদন করে থাকে, যা নিম্নরূপ: 1. নোট ও মুদ্রা প্রচলন। বর্তমানকালে সকল দেশেরই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট ও মুদ্রা প্রচলন এবং সেই সাথে এর ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ। ডিকক, যিনি অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে বর্তমানে দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য হুইচ ইজ টুডে এনজয় এ কমপ্লিমেন্ট মনোপলি অব দ্য নোট ইস্যু। অর্থাৎ বর্তমানকালে সর্বত্রই কেন্দ্রীয় ব্যাংকের নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এরূপ ব্যাংক উৎপত্তির ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্র তার প্রয়োজনেই মূলত এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠান গঠন করে থাকে। তারপরে আছে মুদ্রা মান সংরক্ষণ। দেখো, মুদ্রা মান সংরক্ষণ, কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র নোট ও মুদ্রা প্রচলন করে না, সাথে সাথে এর মূল্যমান সংরক্ষণের চেষ্টা চালায়। এজন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে আর্থিক যোগানের নিয়ন্ত্রণ করে এবং বৈদেশিক মুদ্রার বিচারে দেশীয় মুদ্রার মান স্থিতিশীল ও অনুকূল রাখার চেষ্টা করে। অর্থাৎ এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার যে ভারসাম্য, এই ভারসাম্যটা ভারসাম্যটা রক্ষা করে কেন্দ্রীয় ব্যাংক। তারপর আছে মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। অর্থাৎ প্রত্যেকটা দেশের মুদ্রা বাজার অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা দেয় এবং তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর দেখা গেছে যে ঋণ নিয়ন্ত্রণ। দেশের ঋণের পরিমাণ কাম্য স্তর বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ এবং বাস্তবায়নের চেষ্টা চালায়। এখানে এক অর্থনীতি বলেছে, প্রফেসর শো বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক। অর্থাৎ ঋণ না পেলে যেমন দেশের উৎপাদনের চাকা সচল থাকে না, আবার নতুন ব্যবসা গড়ে উঠতে পারে না, তেমনি ঋণ সরবরাহ বাজারে বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ এই ঋণের ভারসাম্য রক্ষা করাটাও কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর অন্তর্ভুক্ত। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন, ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে।
এই জন্য বৈদেশিক মুদ্রার লেনদেনের সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রণের দায়িত্বের মধ্যে পড়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ছাড়াও এই ব্যাংক রিজার্ভের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখার জন্য বিভিন্ন প্রকার এরা চেষ্টা এবং প্রয়াস চালিয়ে থাকে। তার মানে তোমরা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পেরেছো। তার মানে ক, খ, গ তিনটা প্রশ্নই ভালো মতো তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এখন আমি যাব 4 নাম্বার কোশ্চেনে। কেন্দ্রীয় ব্যাংকের, দেখো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ এখান থেকে তোমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি যে প্রথম তিনটি আছে সংখ্যাত্মক, সেটা বর্ণনা করতে হবে, পাশাপাশি অন্যগুলোও বর্ণনা করতে হবে। এই ব্যাপারে আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, তোমরা প্রথমে এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির পুরো ছকটাই তোমরা দিবা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির পুরা ছকটাই তোমাদের সর্বপ্রথম এখানে দিবা। তো পুরা ছকটা দেওয়ার পরে তোমরা সাধারণ কার্যাবলী বা সাধারণ বা সংখ্যাত্মক যে কার্যাবলীটা আছে, দেখো কোশ্চেনে তোমাদেরকে ভালো মতোই বলে দিয়েছে যে সংখ্যাত্মক পদ্ধতির যে কার্যাবলী, এই সংখ্যাত্মক পদ্ধতির কার্যাবলী যেটা আছে, ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, এটা পুরাটাই ব্যাখ্যা করবা। তো পুরোটাই ব্যাখ্যা করতে হবে তোমাদের, এই জন্য পুরোটাই ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ দেখা গেছে যে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণ করে। দেশের অভ্যন্তরে ঋণের যোগান বা মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে মানে যথাযথ স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। এরূপ প্রচেষ্টার পদ্ধতি বা কৌশল বিভিন্ন ধরনের হতে পারে। দেখো, এই চিত্রের মাধ্যমে তোমরা এখানে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারবা। প্রথমে 1 নাম্বার দেখি সাধারণ কার্যাবলী বা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। এরূপ পদ্ধতির আওতায় তিনটা আছে, যেটা ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। ব্যাংক হার নীতি প্রথমে আমরা ব্যাখ্যা করব। দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি বার্তা করে নেয়, সে হারকে ব্যাংক হার বলে। এটি হারে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলীকেই ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। প্রথম দিকে শুধুমাত্র বিল বার্তার হারকে ব্যাংক হার বলা হলেও বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সকল ধরনের ঋণ, অগ্রিম ইত্যাদির ক্ষেত্রে এ হার প্রযোজ্য। বাংলাদেশে বর্তমানে এ হার শতকরা 5%। ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে ব্যাংক হার হ্রাস বৃদ্ধির প্রভাব নিম্নে রেখার চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। দেখো, ব্যাংক হার বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়, গ্রাহকের মধ্যে ঋণ গ্রহণের নিরুৎসাহিত বা ঋণ গ্রহণ করতে চায় না।
বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। আবার ব্যাংক হার হ্রাস পেলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার হ্রাস পায়, গ্রাহকের মধ্যে ঋণ গ্রহণের উৎসাহ সৃষ্টি হয়, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ দেশে সুসংগঠিত মুদ্রা বাজার থাকলে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল থাকলে ব্যাংক হার নীতি অধিক কার্যকর হয়। অন্যথায় এই নীতি তেমন কার্যকর হয় না। তার মানে খুব সুন্দরভাবে আমি আমার এই কোশ্চেনটা আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ব্যাংক হার নীতিটা ভালো মতোই বুঝতে পেরেছো আশা করছি। এখন দেখো, খোলা বাজার নীতি, অর্থাৎ খোলা বাজার নীতিটা আমি তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। বর্তমানে সরকার যেমনি প্রয়োজনে বিভিন্ন ধরনের বন্ড সিকিউরিটি খোলা বাজারে বিক্রয় করতে পারে, তেমনি খোলা বাজার থেকে বিভিন্ন ধরনের বেসরকারি বন্ড সিকিউরিটি শেয়ার ইত্যাদি ক্রয় করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে এই সকল দলিল ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ দানের সামর্থ্য হ্রাস বৃদ্ধি করার কৌশল গ্রহণ করলে তাকে খোলা বাজার নীতি বলে। অর্থাৎ এই যে ঋণের পরিমাণ বা খোলা বাজারের পরিমাণে যে বিভিন্ন প্রকার সরকারি বিভিন্ন প্রকার বন্ড সিকিউরিটি প্রভৃতি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যখন কেন্দ্রীয় ব্যাংক যখন বাজারে ঋণ নিয়ন্ত্রণ করবে, তখন তাকে খোলা বাজার নীতি বলা হয়। এই খোলা বাজারে নীতির প্রভাব নিম্নে যে রেখাচিত্রটা দেখতেছো, দেখো, খোলা বাজারে বন্ড ও সিকিউরিটি বিক্রয় বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন। অর্থাৎ খোলা বাজার বন্ড সিকিউরিটি বিক্রয় কেন্দ্রীয় ব্যাংক যদি এটা বিক্রি করে, তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন। অর্থাৎ খোলা বাজার বন্ড ও সিকিউরিটি বিক্রয় মানে এটা যখন বিক্রি করবে, তখন সাপোজ মনে করলো কিনলো, তাহলে তো মানে কি কি বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে চলে গেল টাকা। তার মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের সামর্থ্য, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের টাকাটা যখন কম থাকবে, তখন তার ঋণ দানের সামর্থ্যটাও কম থাকবে, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ ব্যাংকের কাছে টাকা না থাকলে তো ঋণ দিতে পারবে না। খোলা বাজারে বন্ড ও সিকিউরিটি বিক্রয় কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে নির্গমন। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যখন এটা ক্রয় করবে, তাহলে মানে কি করছে, অবশ্যই এটা খোলা বাজারে চলে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এই ক্রয় করার পরে টাকাটা বাণিজ্যিক ব্যাংকে চলে যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকে যাওয়ার পরে তার ঋণ দানের সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, বাজারে ঋণের পরিমাণটা বৃদ্ধি পাবে। জনগণের সঞ্চয় প্রবণতা, বিনিয়োগের সুযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল পরিস্থিতি এবং জনগণ ব্যাংকে টাকা রাখার মানসিকতা ইত্যাদি বিষয়ের উপরে খোলা বাজার নীতির উপরে কার্যকরী প্রভাব বিস্তার করে। তারপর দেখো, জমার হার পরিবর্তন নীতি। তালিকাভুক্ত ব্যাংকসমূহ তার সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদ বা অংশবিশেষ বন্ড সিকিউরিটি ক্রয় করে
কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এই জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলা হয়। নগদে যে অর্থ জমা রাখা হয় তাকে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বলে। এছাড়া বাকি বন্ড কিনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয় তাকে সাবসিডিয়ারিটি লিকুইডিটি রেশিও লিকুইডিটি রেশিও বলে। বাংলাদেশে বর্তমানে সিআরআর সিআরআর এর হার 4% ও এসএলআর এর হার 13%। তবে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে সিআরআর ও সিএলআর এর 4 অর্থাৎ 5.5%। এই হারে কেন্দ্রীয় ব্যাংকগুলো সাথে বাণিজ্যিক ব্যাংক তাদের ঋণ নিয়ন্ত্রণের কৌশলগুলো ব্যক্ত করে। গুণগত পরিমাণে ঋণ নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতির তুলনায় এরূপ পদ্ধতি প্রত্যক্ষ অর্থাৎ এর ফলাফল দ্রুত লক্ষণীয়। তবে দেশের অনেক ব্যাংক তালিকাভুক্তির বাইরে থাকলে এরূপ পদ্ধতি কার্যকরিত হয় না। অর্থাৎ তালিকাভুক্তির বাইরে যদি অন্যান্য ব্যাংক থাকে তাহলে এইটার প্রভাবটা তেমন বাজারে পড়ে না। তারপর দেখো খ নম্বরে গুণগত বা নৈর্বাচনিকমূলক পদ্ধতি। কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণনীয় বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। নিম্নে এরূপ পদ্ধতির আওতায় ব্যবহৃত কৌশল আলোচনা করা হলো। 1. ঋণের বরাদ্দকরণ নীতি। বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কম বেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যে সকল খাতে ব্যাংক ঋণ দেওয়ার প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আবার যে সকল খাতে ঋণ কমানো উচিত সেখানে কড়াকড়ি আরোপ করেন। এই আরোপ এবং ঋণ বরাদ্দকরণ এবং কড়াকড়ি আরোপের মাধ্যমে যখন ঋণ নিয়ন্ত্রণ করে তখন তাকে এই ঋণের বিশেষ বরাদ্দকরণ নীতিটা বলে। উদাহরণ যেমন কেন্দ্রীয় ব্যাংক চিংড়ি চাষ প্রকল্পে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে চাইলে এ খাতের ঋণের প্রদানের কোটা বাড়িয়ে বা কোটা কমিয়ে নির্দিষ্ট হারে করে দিতে পারে। এভাবে বিশেষ খাতে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। আধুনিক বিশ্বে ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যাপকভাবে ঋণ কর্মসূচি লক্ষণীয়। ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এরূপ ঋণের কিস্তি পরিশোধ বিধায় ঋণের কিস্তির সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে অথবা ক্রয় মূল্যের উপরে ঋণ প্রদানের হার হ্রাস বৃদ্ধি করে গ্রাহকের গ্রাহকের উপরে প্রভাব সৃষ্টি ও ঋণ নিয়ন্ত্রণ সম্ভব হয়। যেমন একটা উদাহরণ দেই, গাড়ি ক্রয়ের ব্যাংকে গুলোর মাধ্যমে 70% ঋণ নিলেও কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি হয়েছে 50% এর বেশি ঋণ দেওয়া যাবে না। অর্থাৎ কিস্তির সংখ্যা যদি 24টি থাকে তার স্থলে 12 কিস্তি পরিশোধ করতে হবে। এভাবে নতুন শর্ত নির্ধারণ করলে নিশ্চিতভাবে গ্রাহকের ঋণ নিতে কম উৎসাহিত হবে। ফলে এক্ষেত্রে ঋণের সরবরাহটা সম্পূর্ণরূপে কমে আসবে। জামানতে ঋণের প্রান্তিক হার অর্থাৎ জামানতের ঋণের প্রান্তিক হার। এক্ষেত্রে কি পরিমাণ মূল্যের জামানতের বিপরীতে কত টাকা ঋণ দেওয়া হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংকের জামানতের ঋণের প্রান্তিক হার নির্ণয় করতে পারে। ধরা যাক ব্যাংক সমূহ 100 টাকার সম্পদ জামানত রেখে 70 টাকা ঋণ দেয়, অর্থাৎ 30% ঋণ জামানত রাখা হয়ে থাকে। এখন সরকারের ঋণের পরিমাণ কমাতে চাইলে ঋণের মার্জিনের পরিমাণ পার্সেন্ট নির্ধারণ করতে পারে। এক্ষেত্রে ঋণ গ্রহীতাদের অনেকের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা কমে।
প্রত্যক্ষ গ্রহণ ব্যবস্থা। কোনো তালিকাভুক্ত ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করে ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তবে তাকে প্রত্যক্ষ গ্রহণমূলক ব্যবস্থা বলা হয়ে থাকে। এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার বিধানসমূহ নিম্নরূপ হতে পারে: অতিরিক্ত অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ, অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণের নির্দেশ, ঋণ সুবিধা প্রত্যাহার, নিকাশ ঘরের সুবিধা প্রত্যাহার। এতে ওই তালিকাভুক্ত ব্যাংকের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকে না। নৈতিক প্রচারণা। ঋণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি নেই। অর্থাৎ এখান থেকে তোমরা 4টা থেকে 5টা অবশ্যই দিবা। অর্থাৎ এইগুলো তোমরা ভালো মতো একটু অবশ্যই ব্যাখ্যা করবা, যাতে ভালো মতো নৈতিক প্রচারণাটা তোমরা ভালো মতো করতে পারো। অর্থাৎ নৈতিক প্রচারণা দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে কেন্দ্রীয় ব্যাংক অধীনস্থ ব্যাংকের উপদেশ নির্দেশ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকে নৈতিক প্রচারণার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ বিভিন্ন প্রকার আদেশ নির্দেশ ও পরিনির্দেশ মানানোর ফলেই এটাই হয়। প্রচারণার পদ্ধতির মাধ্যমেও এটা ঋণ নিয়ন্ত্রণ সম্ভব। তার মানে তোমরা এখান থেকে ওই 3টা সহ এখান থেকে কমপক্ষে 2টা থেকে 3টা ঋণ নিয়ন্ত্রণ কৌশল অবশ্যই ব্যাখ্যা করবা। তার মানে আশা করছি ভালো মতো আমার প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় ছাত্রীরা, তোমরা ভালো মতো এটা বুঝতে পেরেছো। দেখো, লাস্ট কি কোশ্চেন, নিকাশ ঘরের গুরুত্ব, এটা আমরা এখন যাব। নিকাশ ঘরের গুরুত্বটা আমরা এখন পড়ব। ব্যাংক ব্যবসাকে গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান প্রতিদিনই কার্যকর সহায়তা প্রদান করে বা চলছে তাই হলো নিকাশ ঘর। চেকের মাধ্যমে আর্থিক লেনদেন বিশেষভাবে সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানকে সহযোগিতার কারণেই। অর্থাৎ এই নিকাশ ঘর না থাকলে ব্যাংকগুলা অনেক বিপদের সম্মুখীন হতে থাকতো, যা আমি ক্লাসে তোমাদের বিস্তারিত বর্ণনা করেছি। 1 নাম্বার দেখো, দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি। নিকাশ ঘরের মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে ব্যাংকগুলো পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করতে পারে। বর্তমানে ব্যাংকগুলো দেনা পাওনা নিষ্পত্তির জন্য বহু ঝামেলা পোহাতে হতো। অবর্তমানে অর্থাৎ এইটা না থাকলে তাহলে বহু ঝামেলা পোহাতে হতো। মিতব্যয়িত পন্থা। দেনা পাওনা মীমাংসার জন্য নিকাশ ঘরের ব্যবস্থা একটি মিতব্যয়ী পন্থা। এটা থাকার ফলে ব্যাংক সমূহ নির্ধারিত পন্থায় সুশৃঙ্খলভাবে কম খরচে নিজেদের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তি করতে পারে। 3, সময়ের সাশ্রয়। এই ব্যবস্থায় চেক বা ব্যাংক ড্রাফটের টাকা সংগ্রহের জন্য আদিষ্ট ব্যাংকে যেতে হয় না বলে এগুলো অর্থ সংগ্রহের অনেক সময় বাঁচানো যায়। লেনদেনের সুবিধা। নিকাশ ঘর থাকার দরুন ব্যবসায়িক গ্রাহক বা দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক অতি অল্প সময়ে ব্যাংকের মাধ্যমে ভাঙাতে পারে, ফলে ব্যবসায়িক লেনদেনের ত্বরান্বিত হয়। 5, ব্যাংকের নগদ আমানতের উপর প্রভাব। নিকাশঘর ব্যবস্থায় ব্যাংকগুলো স্বল্প পরিমাণ নগদ তহবিল নিয়ে কাজ কারবার চালাতে সাহায্য করে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টির সহায়ক হয়। দেখো, মিতব্যয়ী পন্থা, তারপর সময় সাশ্রয়, অর্থাৎ
এই ব্যবস্থায় চেক ব্যাংক ড্রাফট টাকা সংগ্রহ করার জন্য আদিষ্ট ব্যাংকে যেতে হয় না বলে এগুলো অর্থ সংগ্রহের অনেক সময় বাঁচানো যায়। অর্থাৎ এক ব্যাংকের চেক আমি ওখানে না যেয়ে কেন্দ্রীয় ব্যাংকে যেয়ে ভাঙাতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের মাধ্যমে ভাঙাতে পারবো। লেনদেন সুবিধা। নিকাশ ঘর থাকার দরুন ব্যবসায়ীরা গ্রাহকরা লেনদেনের কাছ থেকে প্রাপ্ত চেক অতি অল্প সময়ে ব্যাংকের মাধ্যমে ভাঙাতে পারে, ফলে ব্যবসায়ী লেনদেনে ত্বরান্বিত হয়। ব্যাংকের নগদ আমানতের উপর প্রভাব, অর্থাৎ ব্যাংকের যে নগদ আমানতটা থাকবে তার উপরে একটা বিস্তার প্রভাব আহ থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি অনুধাবনের সহায়তা। এখানে দেখো, নিকাশ ঘর থাকলে সদস্য ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে গৃহীত অর্থ নগদে আদায়ের নিমিত্তে নিকাশ ঘরে জমা দেয়। নিকাশ ঘরে সকল চেক জমা হয়। এ থেকে নিকাশ ঘরের আওতাধীন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়া যায়। নিকাশ ঘর থাকার ফলে ব্যাংকগুলো গ্রাহকগণ অতি সহজেই ও কম ঝুঁকিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা চেকের মাধ্যমে স্থানান্তরে করার সুযোগ পায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে সম্পূর্ণ বিষয়টাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। অর্থাৎ দেখো, এই যে অ্যাসাইনমেন্ট আছে ফিনান্স ব্যাংকিং বিমা অ্যাসাইনমেন্ট নম্বর 4, অর্থাৎ দেশের অর্থনৈতিক ও শিরোনামটা হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। এখান থেকে আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিব। এক, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা সম্পর্কে জানতে পারবো। দুই, কেন্দ্রীয় ব্যাংকের আওতা সম্পর্কে জানবো। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং নিকাশ ঘরের গুরুত্ব সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সর্বশেষে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করব। আমি আমার ক্লাস শেষ করার সর্বশেষ আমি আমার মহান আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ, যে যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সমস্ত অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মন্ডলী সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায়। আল্লাহ হাফেজ।